তো বর্তমান ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো দেখুন এখানে পরিষ্কার লেখা আছে 14 সেপ্টেম্বর 2024-এর কর্মসংস্থান পত্রিকা, অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা 14 সেপ্টেম্বর 2024। তো আজকে এই কর্মসংস্থান থেকে একটি প্র্যাকটিস সেট সমাধান করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তা আমরা মূল প্র্যাকটিস সেটে যে বলবো। তো চলুন মূল প্র্যাকটিস সেটে দেখে নিই আজকের কর্মসংস্থানে, অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থানে কোন পরীক্ষার জন্য, কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট কর্মসংস্থান পত্রিকা দিয়েছে। তো চলুন সরাসরি আমরা চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আমরা দেখুন চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। তো মূল প্র্যাকটিস সেটে আসার পরে আমরা একটু যদি জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো এটি কোন পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে মিসলেনিয়াস সার্ভিসেস WBPSC এক্সাম, মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি, অর্থাৎ আপনারা যারা পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি এক্সাম পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু, প্রিলিমিনারি পরীক্ষাটি দেবেন তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা। ইতিমধ্যেই আপনারা অ্যাডমিট কার্ড সংগ্রহ করে ফেলেছেন এবং আগামী রবিবার এই পরীক্ষাটি হবে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আগামী 15 সেপ্টেম্বর এই পরীক্ষাটি হতে চলেছে। তো এই পরীক্ষাটি দেওয়ার আগে, তো এই পরীক্ষাটি দিতে যাওয়ার আগে অন্তত এই প্র্যাকটিস সেটটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন সরাসরি দেখে নিই আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী আছে। তো প্রথম প্রশ্ন দেখার আগে আমরা এই জায়গাটায় যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা একবার পড়ে নেব। তো চলুন এই লেখাগুলো আমরা প্রতিদিনের মতন পড়ে নিই। একটা কথা হচ্ছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কোনো কিছু বিষয় জানা আছে, যেমন পরীক্ষার সময়সূচি, তারপরে আপনার পরীক্ষা কত মার্কের পরীক্ষা, কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা, সেগুলো কিন্তু একটু জানা বোঝার দরকার আছে। তাই আমরা এখানে একটু পড়ে নেবো এখানে কি লেখা আছে। তো চলুন সরাসরি আমরা এটা জুম করে বড় করে এটা আমরা পড়ে নিই। তো আমরা জুম করে বড় করে নিয়ে দেখছি এখানে কী লেখা আছে। এখানে যেটি লেখা থাকে সেখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে দেখব কী লেখা আছে। তো এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2023 সালে মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে 15 সেপ্টেম্বর। এই পরীক্ষায় জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিকে থাকবে 200 নম্বরের একটি পেপার। মোট 1.5 ঘন্টায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপের মাধ্যমিক মানের 50 নম্বরের 25টি, জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজ 150 নম্বরের 75টি প্রশ্ন হবে। অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরীক্ষাটা কিন্তু আপনাদের যখন এটা ফর্ম ফিল আপ করেছিলেন তখন এটা কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা। এটা যথেষ্ট বড় মানের পরীক্ষা এবং বড় মানের চাকরি। অবশ্যই আপনারা ইতিমধ্যে তো জেনেই গেছেন। তো এখানে কিন্তু মাধ্যমিক মানের প্রশ্ন থাকবে। তাই একটু যদি আপনারা কষ্ট করে হলেও একটু যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই পরীক্ষাগুলোই উত্তীর্ণ হওয়া যায়। এবং এখানে কিন্তু ভ্যাকান্সি যথেষ্ট থাকে, কিন্তু সেই পরিমাণে কম্পিটিটিভ অর্থাৎ ক্যান্ডিডেট কম্পিটিটিভ কিন্তু খুবই কম। তো সেই হিসাবে আপনাদের কিন্তু একটু সামান্য জানা বোঝার দরকার আছে। এবং আপনারা যদি সামান্য পরিমাণে একটু পড়াশুনো করেন তাহলে কিন্তু এখানে পাস করা খুব সহজ। এখানে কিন্তু একটা বিষয় আছে, নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং মানে আপনার যদি কোনো প্রশ্ন ভুল যায় তার কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। তাই আপনারা জেনে বুঝে সঠিক প্রশ্নের উত্তর দেবেন, আর যেটি ভুল যাবে সেরকম প্রশ্নের উত্তর আপনি দেবেন না। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন উত্তর তৈরি করছেন মিসলেনিয়াস সার্ভিসেস সফল লেডি। দেখুন, মিসলেনিয়াস সার্ভিসেস সফল লেডি, এডুকেশন এক্সটেনশন অফিসার সুতাপা কর। তো আমরা আজকে এই প্র্যাকটিস সেট দেখব। ম্যাডাম সুতাপা কর এই প্র্যাকটিস সেটটা তৈরি করেছেন। তো চলুন আমরা সরাসরি ম্যাডামের প্রশ্নগুলো দেখে নিই কী প্রশ্ন আর কিভাবে আমরা সহজে সমাধান করব। তো বলে রাখি, আজকের যে ক্লাসটি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে যে ক্লাসটি আপনাদের দেখাচ্ছি, এই আজকের ক্লাসে কিন্তু যদিও এটি মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট, তো এই প্র্যাকটিস সেটের আমরা কিন্তু ইতিমধ্যে তো জেনেই গেছি যে 75টি প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ, যার মান থাকবে 75 দিনে 150। তো এই জেনারেল স্টাডিজের প্রশ্নের উত্তর আপনারা ইতিমধ্যে সবাই মোটামুটি মুখস্থ করে ফেলেছেন এবং সবাই কিন্তু প্র্যাকটিস করে ফেলেছেন, এটা আমরা আশা করি। তো আজকের ক্লাসে আমরা দেখব অঙ্কের সমাধান। তো চলুন, এখানে 25টা অঙ্ক পড়ে, অঙ্কগুলো কেমন আছে আমরা একটু দেখে নিই। তো আজকের প্র্যাকটিস সেটে আমরা অঙ্কের সমাধান করব। সরাসরি চলে যাব অঙ্কে, অর্থাৎ প্রথম 75টি যদি জেনারেল স্টাডিজ থাকে, পরের 25টা কিন্তু অঙ্ক। চলুন সরাসরি মূল অঙ্কে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিসলেনিয়াস সার্ভিসেস। এই দেখুন 73 দাগের এটা প্রশ্ন আছে। 75 দাগ পর্যন্ত জেনারেল স্টাডিজ থাকবে। তো এই 75 দাগ পর্যন্ত জেনারেল স্টাডিজ, এবার 76 দাগ থেকে কিন্তু অঙ্ক। তো আমরা এই 76 দাগের থেকে অঙ্ক সমাধান করব। তো আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো চলুন প্রশ্নটা একটু উপরের দিকে তুলি এবং প্রশ্নটা একটু বড় করে নিই, তাহলে আমাদের দেখার সুবিধা হবে এবং বোঝারও সুবিধা হবে।
তো এখানে 76-এর প্রশ্ন আছে, দেখুন দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:5 ও গুণফল 2160 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এখানে কিন্তু আপনাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো অঙ্কটা আমরা কীভাবে সহজে সমাধান করব। তো অঙ্কটা সহজে সমাধান করতে গেলে আপনাকে সহজ দুটো প্রসেস আছে, শুধু সেই প্রসেস দুটো আপনাকে বলবো। এখানে যেহেতু বলেছে গুণফল 2160, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, নিশ্চয়ই ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেওয়া আছে। তো আমরা অপশান থেকে আসতে পারি, এবং অপশান থেকে যদি না আসি তাহলে আমরা সরাসরি অঙ্ক থেকে আসতে পারি। তো এখানে 3 আর 5 দুটো সংখ্যা মনে করতে হবে। তো একটা সংখ্যা মনে করুন 3x, একটা সংখ্যা মনে করুন 5x। তো এখানে দুটোর গুণফল বলেছে কত, 2160। তাহলে এখানে আমরা করতে পারি কি 3x × 5x, তো 3 × 5 = 15x²। 15x² সমান 2160। তাহলে x² সমান কত, x² সমান 2160/15। এখন 2160/15 যদি হয়, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, তো 15 × 15 পাবো, আর 6 দাও 21, আর তার 66 থাকে, 4 × 15 = 60, 60 আর 6 66, আর 4 × 15 = 60, অর্থাৎ x² সমান 144। তাহলে x সমান কত হবে, 144 মাথায় রুট হয়ে যাবে, সেটা সমান 12 হয়ে যাবে। তো x সমান আমরা 12 পাচ্ছি। তাহলে একটা সংখ্যা কত হচ্ছে, 3-এর সাথে আমরা একটা সংখ্যা ধরেছি 3x, তাহলে 3 × 36 একটা সংখ্যা, এক্সের মান যেহেতু 12 বেড়েছে, তার 3 × 36 একটা সংখ্যা, আর একটা সংখ্যা 5 × 60 একটা সংখ্যা। তো এই দুটো সংখ্যা যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু আপনার 2160 বেরিয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে বলছে কি ক্ষুদ্রতম সংখ্যা কত, তো অবশ্যই ক্ষুদ্রতম সংখ্যা 36। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন, এই অঙ্কটা আপনারা অপশান থেকেও সমাধান করতে পারেন। যেমন আপনি যদি মনে করেন, তো আপনি মনে করবেন এটার মানে ছোটো সংখ্যা 36, তাহলে 36কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 12, আর সেই 12টাকে আপনি কি করবেন, 5 দিয়ে গুণ করে দেবেন, তাহলে 5 × 12 = 60। তো 36 × 60 সমান কিন্তু আপনার হয়ে যাবে 2160। যদি আপনি বলেন যে স্যার আমি একটু, যদি আপনি বলেন যে এখানে 30ও তো হতে পারে, হ্যাঁ 30 হতে পারে, তো সেই ক্ষেত্রে 3 × 10 = 30 হচ্ছে, তার মানে আপনাকে 10 আপনি ভাগ করলে পাচ্ছেন 10, সেই 10টা 5-এর সঙ্গে গুণ করলে হচ্ছে 50। সেই ক্ষেত্রে আপনি দেখুন 30 × 50 সমান কিন্তু 2160 হচ্ছে না, আপনার হচ্ছে কিন্তু 1500। সেমভাবে আপনি আবার এটা করতে পারেন, এখানে যদি 45 হয় তাহলে 3 × 15 = 45, অর্থাৎ আপনি যদি ছোটো সংখ্যা 45 ধরেন, তাহলে বড় সংখ্যাটা কত ধরতে হবে আপনার, 5 × 15 = 75। তাহলে দেখুন 75 আর 45 গুণ করলে 2160 আসছে না। শুধুমাত্র এটাই হচ্ছে 36টাই কিন্তু আপনার এখানে সঠিক উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 77-এর প্রশ্নে চলে যাব। কত সুন্দর করে আজকের ক্লাসটি সমাধান করব, আপনারা দেখতে থাকুন। এখানে বলেছে 228 টাকা একটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির 5% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত টাকা হবে। এখন আপনি কি করবেন, আপনি সবসময় এখান থেকে ক্রয় মূল্য বার করবেন। যখন কোনো ক্ষতি হবে বা লাভ হবে, তার ক্রয় মূল্য না দেওয়া থাকলে আপনাকে ক্রয় মূল্যটা বার করতে হবে। পেলেন এখানে আপনাকে দেওয়া আছে বিক্রয় মূল্য, এখানে বলেছে 228 টাকা বিক্রি করেছে, তাহলে আপনি কি করবেন, তাহলে এখানে আপনি 228টা লিখবেন। লেখার পরে আপনার এখানে যেহেতু 5% ক্ষতি হয়েছে, তাই আপনি ক্রয় মূল্যটা কীভাবে বার করবেন, 5% ক্ষতি মানে আপনি বিক্রয়, এখানে যেহেতু বলেছে 228 টাকা বিক্রি করেছেন, তাহলে এখানে 5% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হয়, 95 টাকা। সেই ক্ষেত্রে আপনি 100টা উপরে দেবেন আর নিচে দেবেন কিন্তু 95। এখন এই 5 × 20 100 করব, আর 5 × 19 = 95 করব, আর 19কে এটা দিয়ে কাটলে কত হবে, 19 × 1 = 19, আর 3 × 22, 19 × 38, অর্থাৎ 12 হবে। সেই ক্ষেত্রে আপনার কত হলো, 12 × 24, অর্থাৎ এই 12 আর 20 গুণ করলে হয়ে যাচ্ছে 240। দেখুন ক্রয় মূল্য কিন্তু সহজেই আমরা বার করলাম, জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। এখন 10% লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করব, 240 গুণ করব। এবার 10% লাভ করতে হবে, তার মানে কি, যদি কোনো জিনিসের ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 110 টাকা, তাহলে আমরা কি করব, 110টা ওপরে দেবো আর নিচে দেবো 100, ব্যাস আমাদের বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। তো এখানে এই 0 আর এই 0টা কাটবো, এই 0 আর এই 0টা কাটবো, ব্যাস। এবার এখানে কি করব, 4 × 11 = 44, 4 করব, আর 11 × 2 = 22, আর 4 = 26 করব, অর্থাৎ 264 টাকা। তো জিনিসটা বিক্রয় মূল্য কত হবে, 264 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সব কম্পিটিটিভ পরীক্ষার জন্য অঙ্ক কিন্তু খুব সহজ প্রশ্ন থাকে। আপনাদের কি করতে হয়, সামান্য একটু চিন্তাভাবনা করে সোজা উত্তর করতে হয়। উত্তর আপনারা যেভাবেই করবেন না কেন, খুব কম সময়ের মধ্যে উত্তর করা শিখে ফেলুন। আর সবসময় মনে রাখবেন, খুব কম সময়ে উত্তর করার জন্য একমাত্র আদর্শ চ্যানেল আর এডুকেশন স্কুল। আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন, অঙ্ক সংক্রান্ত সমস্ত প্রশ্নের সমাধান করার জন্য আপনারা ফোন করতে পারেন আর এডুকেশন স্কুলে 85 339 82 506 এই নাম্বারে। যদি আপনার কোনো প্রবলেম হয় সরাসরি ফোন করুন। আমরা চলে যাবো 78 দাগের এই প্রশ্নে। দুধ ও জলের মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত আছে 7:3। এই
ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত হবে 3:1। পাত্রে জলের পরিমাণ কত লিটার? তো দেখুন পাত্রের জলের পরিমাণ কিন্তু চেয়েছে। এখানে আপনি কি বলছেন? এখানে বলছেন দুধ ও জলের মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত কিন্তু আছে 7:3। ওই পাত্রে আর 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত হবে 3:1। পাত্রের জলের পরিমাণ কত? এখানে বলছে পাত্রের জলের পরিমাণ কত, তাই আপনি এখানে জলটা, এটা দুধটা প্রথমে আছে আর জলটা কিন্তু পরে আছে। তো এখানে জল যদি পরে থাকে তাহলে 3টাকে জল ধরবো, তাহলে আমার সেই ক্ষেত্রে 3-এর দ্বারা ভাগ করলে মিললে এমন সংখ্যাটাই হবে কিন্তু এখানে সঠিক উত্তর। সেই ক্ষেত্রে এখানে 4টি অপশান আছে, সবগুলোই কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি প্রথম অপশানটা যদি নেই তাহলে বলতে পারি এখানে দেখুন আমরা এই জায়গাটায় দুধ আর এই জায়গাটায় জল বলতে পারি। দুধ আর জল, দুধ যদি আমরা এখানে যেহেতু বলেছে জল, তাহলে 3টাকে 15 দিয়ে ভাগ করলে হয় 5। তা জল যদি 15 হয় তাহলে এই 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5, সেই 5টা 5 7 35, এই 35টা কিন্তু দুধ। এখন বলেছে এখানে আপনার ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশানো হলো, তা 35-এর সঙ্গে যদি 6 যদি আমরা মিশিয়ে দিই তাহলে কত হচ্ছে? 35 আর 6 41, 35 আর 6 41 হচ্ছে। আর মানে জলটা কিন্তু জলই থাকছে, তাহলে 41 আর 15 সেই ক্ষেত্রে কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না, তাই আমার এর দাগটা এর সঠিক উত্তর হবে না। এবার আপনি মনে করুন ওই পাত্রে 12 লিটার জল আছে, তাহলে 3 4 12 অর্থাৎ 4 হয়, সেই ক্ষেত্রে 4 7 28 হয়, তাহলে এই জায়গায় দুধ হবে 28 আর এই জায়গায় জল হবে 12। তাহলে এখানে বলছে 6 লিটার আবার দুধ মেশাতে হবে, তাহলে এখানে যে 28 লিটার দুধ আছে তাতে 6 লিটার জল মেশালে কত হবে? তাহলে এখানে হয়ে যাবে 34, তাহলে 34:12। সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা আমার হবে না, কারণ আপনাকে বার করতে হবে এটা কাটাকুটি করলে 3:1 হতে হবে, সেটা কিন্তু হবে না, তাহলে এটা এর সঠিক উত্তর হবে না। তো আমরা কি করব? আমরা আবার একটু অন্য প্রসঙ্গ দেখব। এই 12টা যেহেতু হলো না, যেহেতু এই 12টা হচ্ছে না, তাহলে আমরা দেখব 6 হচ্ছে কি না। তো 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2 গুণ করলে, সেই 2টা 7-এর সঙ্গে গুণ করলে কত হয়? 7 2 14, আর এখানে হচ্ছে 6। এখন 14-এর সঙ্গে এই 6টা আপনি যোগ করে দিন, কারণ 6 লিটার দুধ মেশাতে হচ্ছে, যা কত হচ্ছে? 14 আর 6 20, তা 20:6, তাহলে এটাও কিন্তু আপনার হচ্ছে না। তাহলে 9-এর দাগটা 9টা অবশ্যই হবে, তাহলে এখানে 3-এর সাথে কত গুণ করলে 9 হয়? 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হয়, সেই ক্ষেত্রে 3 7 21 হয়ে যায়, তাহলে 21 লিটার আপনার দুধ আর এই 9 লিটার আপনার জল। 21 লিটারের সঙ্গে 6 লিটার কিন্তু কী মেশানো হচ্ছে? 21 লিটারের সঙ্গে 6 লিটার দুধ মেশানো, 21 লিটার দুধের সঙ্গে কিন্তু 6 লিটার দুধ মেশানো হচ্ছে, তাহলে 21 যোগ 6, তাহলে কত হচ্ছে? 27। তাহলে এই যে 27 লিটার দুধ, এই 27 লিটার দুধ আর জল হচ্ছে কত? জল হচ্ছে তখন 9, তাহলে এই 27:9, তার মানে 3 9 27 আর 9 1 9, দেখুন 3:1 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি দাগের সঠিক উত্তর। এখন যদি আপনি বলেন যে স্যার আমি এক্স ধরে করব, আপনি এক্স ধরে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কী হবে? আপনি মনে করবেন দুধ আছে 7x, জল আছে 3x, সেই ক্ষেত্রে আপনি এখানে এরকম করবেন 7x যোগ 3x, 200 টাকা, হ্যাঁ, 7x/3x। এখন 6 লিটার দুধ মেশানো হচ্ছে, তো দুধের পরিমাণ এটা, তাহলে এর সঙ্গে 6 আমি মিশিয়ে দেবো, মেশাই দিলে আমার কি হচ্ছে? অনুপাত হচ্ছে 3:1, 3/1। এখান থেকে আপনি সহজেই ক্যালকুলেশন করলে জিনিসটা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে এক্সের মান অবশ্যই আপনারা ক্যালকুলেশন করে বার করতে পারবেন। তো এই কিন্তু 78 দাগের প্রশ্নের সমাধান। আমরা চলে যাব 79-এর প্রশ্নে। 79-এর প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 79-এর যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের হার কত শতাংশ? এই জায়গাটা একটা সুন্দর প্রশ্ন। মানে বার্ষিক সুদের হার যদি আপনি বার করতে চান তাহলে খুব সহজে সমাধান করতে পারবেন। সেটা হচ্ছে 100টা দেবেন ওপরে, আর এখানে বলছে কি মানে সুদে আসলে দ্বিগুণ হবে, তো এখানে 2 - 1 করবেন আর নিচে দেবেন 20। এই যে 20 বছর, এই ব্যাস আপনার অঙ্ক সমাধান হয়ে গেল। 100 গুণ 1 বাই 20, 5 20 100, অর্থাৎ সুদের হার কিন্তু 5% হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই। দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সমাধান করা যায়। আপনারা বুঝতে পারছেন না, সব অঙ্কগুলো কিন্তু আমি উত্তর থেকে সমাধান করতে পারি এবং সেগুলো ইজি করতে পারি, দেখলেই উত্তর হয়ে যাবে। এরকমভাবে যদি আপনারা অঙ্ক পেতে চান তাহলে অবশ্যই আপনারা সরাসরি ফোন করুন 85 339 82 506 নম্বরে। আমরা
80 দাগের প্রশ্নে চলে যাব। তো 80 দাগের প্রশ্ন কী আছে? 12 বছর আগে পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ ছিল। দেখুন 12 বছর আগে পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ ছিল, তাদের বর্তমান বয়স এখন 72 বছর। পিতার বর্তমান বয়স কত বছর? সুন্দর প্রশ্ন, কিন্তু এরকম প্রশ্ন সচরাচর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আপনি সহজে নিমেষে সমাধান করুন। দেখুন, দেখলে মনে হবে অঙ্ক সহজ, কিন্তু অঙ্ক যখন আপনি করতে যাবেন তখন আপনি উত্তর মেলাতে পারবেন না। তো অঙ্ক কীভাবে উত্তর মেলাতে হয় সে অঙ্ক, সেটা আপনারা দেখে নিন। পিতার বর্তমান বয়স, তো আপনি মনে করুন পিতার বর্তমান বয়স 46। এখন এখান থেকে বলেছে তাদের বর্তমান বয়স 72 বছর, তাহলে পিতা যদি আপনার 46 হয়, এখানে আমরা লিখলাম পিতা আর এখানে লিখলাম আমরা কন্যা। তা পিতার বয়স যদি আপনার 46 হয়, অর্থাৎ বর্তমান বয়স 46 হয়, তাহলে 72 থেকে 46 বাদ দিলে কত থাকবে? তো 6 6 12 থাকবে, 12 হাতে 1, 4 একে 5, 5 আর কত হলে 7, 2 হলে 7। তাহলে পিতার বয়স 46 হলে কন্যার বয়স কিন্তু বর্তমান 26। তাহলে এখানে বলছে 12 বছর আগে পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ ছিল। দেখি 12 বছর আগে কী ছিল? তাহলে আমরা এখন এখানে দেবো 12, 12 থেকে 46 থেকে 12 বিয়োগ করবো, তাহলে এখানে হয়ে যাবে কত? 2 আর কত হলে 4, 2 আর কত হলে 6, 4 হলে 6, অর্থাৎ 34 হয়ে যাবে এখানে। আর এখানে কত হবে? এখান থেকে ঠিক 12 আমরা বিয়োগ করে দেবো, তাহলে 26 থেকে 12 বিয়োগ করলে এখানে কত হবে? তো এখানে হবে কিন্তু 14। এখন দেখুন, যদি তাই হয় 12 বছর আগে, তাহলে 14 3 গুণ মানে 3 14 42 হতে হবে, সেখানে কিন্তু 34 হচ্ছে। তাই কিন্তু আমরা এর দাগের অঙ্কটা নেব না। অঙ্ক 46 এর মান হবে না। আমরা কি করব? আমরা এবার 48-এ দেখব। 48, তাহলে আমরা পিতার বয়স দিলাম 48। 48 থেকে যদি আমরা 72 থেকে 48 বিয়োগ করি, তাহলে এখানে হয়ে যাবে 24। আগে এটা 26 ছিল, এটা 24 করে দিলাম। এবার এখান থেকে 12 বিয়োগ করুন, তো 2 আর কত হলে 8, 6 হলে 8, অর্থাৎ 36 হচ্ছে এখানে। আর 2 আর কত হলে 4, 2 হলে 4। দেখুন 12, এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 36। দেখুন 12 3 গুণ কিন্তু 36। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। এইভাবে কিন্তু অঙ্ক করলে কোনো অঙ্ক আপনার ভুল যাবে না। এবং আপনি যদি এরকমভাবে অঙ্ক করতে চান, তাহলে সরাসরি ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখানে 81 দাগের প্রশ্ন আছে। দেখুন, এক নাবিক স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 48 মিনিটে, ফিরে আসে 1 ঘন্টা 20 মিনিটে, স্থির জলে নাবিকের বেগ কত? তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, সবসময় এই সূত্রটা আপনারা এই সূত্রটা আপনারা সবসময় ইউজ করবেন। সেটা হচ্ছে স্থির জলে নাবিকের বেগ, অর্থাৎ স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ। এইটা আপনারা সবসময় মনে রাখবেন। আমি কিন্তু সবসময় কিন্তু আপনাদেরকে বলি, অনুকূল যোগ প্রতিকূল বাই 2, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। অনুকূল যোগ প্রতিকূল বাই 2। এখন এই অনুকূলটা আপনাকে বার করতে হবে। কীভাবে বার করবেন? এখানে বলছে অনুকূলে 12 কিলোমিটার যায় 48 মিনিটে, তাহলে আপনাকে বলতে হবে 48 মিনিটে যায় 12 কিলোমিটার, 1 মিনিটে যায় 12 বাই 48 কিলোমিটার, আর 60 মিনিটে যায় কত? 60টা উপরে গুণ করে দিতে হবে। সেই ক্ষেত্রে 4 × 48, 4 × 60, অর্থাৎ 15 কিলোমিটার কিন্তু এটা অনুকূলের বেগ বেরিয়ে গেল। তাই আমরা এখানে 15টা লিখে নেব। এবার আমরা এই যোগটা যোগ দেব। এবার আমরা কি করব? প্রতিকূলের বেগ বার করব। প্রতিকূলে ফিরে আসতে তার কত সময় লাগে? 1 ঘন্টা 20 মিনিট। অর্থাৎ আপনাকে বলতে হবে 80 মিনিটে ফিরে আসে কত কিলোমিটার? 80 মিনিটে ফিরে আসে 12 কিলোমিটার। তাহলে এখানে 12 বাই 80 হয়ে যাবে, 1 মিনিটে ফিরে আসে। আর 60 মিনিটে কত? মানে 1 ঘন্টায় হবে, তো 60 মিনিটে কত? তাহলে এখানে ইন্টু 60 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার এই শূন্যটা আর এই শূন্যটা কিন্তু কেটে যাবে। আর এখানে আপনার 4 দিন 8 হবে, আর এখানে 3 4 12 হয়ে যাবে 3। আর এখানে এই 2-এর সঙ্গে 6টা কাটবেন, 3 হয়ে যাবে, তো 3 3 9 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে প্রতিকূলের বেগ হয়ে যাবে কিন্তু কত? 9। তাহলে 15 যোগ 9, এখানে কি হবে? এই 2টা সূত্রের 2 নিচে থাকবে, তা 9 আর 15 কত হবে? 24। আর 24-এর সঙ্গে যদি আপনি 2 ভাগ করেন, তাহলে আপনি পাচ্ছেন কত? 12। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 12। এর দেখা হবে সঠিক উত্তর। স্থির জলের নাবিকের বেগ হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 82 দাগের এই প্রশ্নে। আমরা এবার 82 দাগের এই প্রশ্ন দেখব। সমবেগে চলমান একটি ট্রেন 300 মিটার ও 240 মিটার দীর্ঘ দুটি ব্রিজ যথাক্রমে 21 সেকেন্ডে, এটা কিন্তু সেকেন্ডে হবে, সেন্টিমিটার না, 21 সেকেন্ডে এবং 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? তো এই সবার প্রথমে এখানে দেখুন ব্রিজের দৈর্ঘ্যের পার্থক্য কত? 300 আর 240। তাহলে এটা কী হবে? 300 বিয়োগ 240। তাহলে আমরা কত পাবো? তাহলে এখানে আমরা পাবো কিন্তু 60। আর এখানে এই দুটোর গতিবেগের পার্থক্য কত, মানে সময়ের পার্থক্য কত হচ্ছে? 21 আর 18। তাহলে 21 বিয়োগ 18 সমান সমান কত হচ্ছে? 3।
তো এটা 3 সেকেন্ড, আর এটা কিন্তু এত মিটার, 60 মিটার আর 3 সেকেন্ড, দুটো জিনিসের পার্থক্য। এখন আমি এটাকে সহজে কীভাবে সমাধান করব? আমরা মোটামুটি অঙ্কের কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। এবার আমরা কী করব, যেহেতু এখানে চেয়েছে কি ট্রেনের গতিবেগ কত ছিল, তাহলে ট্রেনের গতিবেগ বার করতে গেলে আমরা কী করব, এস সমান সমান ডি/টি এই সূত্র ব্যবহার করব। এসের মানটা আমরা বার করতে গেলে কী করব, ডির মান এখানে কত হয়েছে 60, তো আমরা এখানে 60 দেবো, আর এখানে দেবো কি 3। এবার এটাকে 60/3 মানে কি হচ্ছে 20 কী হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে। কিন্তু আমরা কি করব, সেটাকে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে গেলে আমরা কি করব, কিলোমিটার পার ঘন্টায় যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে এটাকে আমরা 18/5 দ্বারা গুণ করে দেবো। তাহলে 18/5, এখন এখানে 3 আর এই 18 কাটলে এখানে হয়ে যাচ্ছে 6, আর এখানে 5 আর 60 কাটলে হয়ে যাচ্ছে 5 বারম 60, 6-এর সঙ্গে 12 যদি আমরা গুণ করি তাহলে 6 বারম 72, তাহলে 72 কিলোমিটার পার ঘন্টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দেখা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারি। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আর আজকে দেখছি আমরা কর্মসংস্থান থেকে মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট। চলুন আমরা 83-র প্রশ্নে চলে যাই। 83 প্রশ্ন কী আছে আমরা দেখে নিই। তো এখানে দেখুন 83 প্রশ্ন আছে, এ ও বি এর বয়সের গড় হলো 30 বছর, বি ও সি এর বয়সের গড় হলো 26 বছর, এ ও সি এর বয়সের পার্থক্যটা আপনার বার করতে হবে। তা খুব সহজে আপনি বার করতে পারবেন। কীভাবে বার করতে পারবেন, এ প্লাস বি এইটা সমান সমান, যেহেতু দুজনের বয়স তাহলে গড় বয়স 30 হলে মোট বয়স কত হয়ে যাবে 60, আর বি প্লাস সি এদের গড় বয়স দেওয়া আছে 26, তাহলে দুজনের মোট বয়স কত হবে 52। এখন এটাকে আপনি কি করবেন, বিয়োগ করবেন। বিয়োগ এখানে আপনি বিয়োগের চিহ্ন দেবেন, এখানেও আপনি বিয়োগের চিহ্ন দেবেন, আর এখানে দেবেন কি, এখানে বিয়োগের চিহ্ন দেবেন। তাহলে দেখুন এই প্লাস বি আর এই মাইনাস বি কেটে যাবে, কিন্তু এই এ মাইনাস সি কিন্তু থেকে যাবে। সির আগে মাইনাস আছে, আর এই যে এ আছে, তাহলে এ মাইনাস সিটা কিন্তু থেকে যাবে। তাই এ মাইনাস সি সমান সমান কত, এই 60-এর থেকে আপনি 52 বিয়োগ করলে কত পাচ্ছেন 8। তাহলে এখানে বলছি এ আর সি এর বয়সের পার্থক্য কত, ডির দেখা হবে সঠিক উত্তর। খুব সহজে এসব অঙ্ক সমাধান করা যায়। দেখুন এই অঙ্কের অঙ্ক আপনার পরীক্ষা পড়বে, কম্পিটিটিভ পরীক্ষায়, অথচ আপনি না করে বাড়ি আসবেন কিংবা অঙ্ক উত্তর ভুল করে বাড়ি আসবেন একদম শিওর। কারণ যেসব অঙ্ক পড়ে অঙ্কগুলো সব কিছু আপনাদের জানা এবং প্র্যাকটিস করানো, কিন্তু আপনারা সব অঙ্ক ভুল করে চলে আসেন। কেন জানি না এরকম করেন, কিন্তু আমার কাছে একটাই এর সমাধান। এই অঙ্কে আপনি কেন পারেন না এরকম অঙ্ক করতে, সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস কম। অনেক প্র্যাকটিস কম মনে করেন হবে, কিন্তু আপনারা প্র্যাকটিস করেন না, সেই জন্য কিন্তু এরকমটা হয়। আমরা 84 দাগের প্রশ্নে চলে যাব। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা 67,600, প্রতি বছর 4% হারে বাড়লে 2 বছর আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল। দেখুন এই অঙ্কটা কিন্তু মানে সমাহার বৃদ্ধির অঙ্ক। ক্লাস 10-এ এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে কিন্তু মাধ্যমিকে প্রশ্ন পড়ে। তাই এখানে কিন্তু আপনাদের এরকম প্রশ্ন পড়তেই পারে। তো এখানে বলছে গ্রামের বর্তমান জনসংখ্যা কিন্তু বলেছে 67,600। তাই আপনি কী করবেন, এই 67,600টা প্রথমে দিয়ে দেবেন। এবার এখানে আপনার বলছে প্রতি বছর 4% হারে বাড়ে, 2 বছর আগে কত ছিল সেটা আপনাকে যদি বার করতে হয়। এই 4% হারে বাড়ে মানে আপনার কিন্তু আগে 100 থাকলে এখন হবে 104, পরের বছর হবে কিন্তু 104। সেই ক্ষেত্রে আপনার এখানে হয়ে যাবে কিন্তু 104/100। এইবার এটাকে আপনি কী করবেন, এখানে 2 বছর আগে বার করতে হবে, তাই আপনি এটাকে উল্টে গুণ করে দেবেন, 104টা নিচে দিয়ে দেবেন, ইন্টু 100/104। ব্যাস, এখান থেকে আপনি খুব সহজে এই অঙ্কের সমাধান করবেন। কেন আমি এখানে 100/104, এখানেও 100/104 দিয়েছি, দুবার দিয়েছি কেন, কারণ এখানে 2 বছর আছে, তাই কিন্তু এটা আমরা করেছি। এরকমভাবে আপনি সহজে এই অঙ্কের সমাধান করতে পারবেন। এখান থেকে আমরা সহজে কিন্তু এটা ক্যালকুলেশন করে বার করে দিতে পারবো। 104কে এটা দিয়ে কাটুন, তাহলে কত হবে। তো এটাকে আমরা যদি কাটি তাহলে এই জায়গাটা হয়ে যাবে কিন্তু 650, আর 650কে এই 104 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 6.25। 6.25কে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে দেখুন 2 শূন্য মানে এটা হয়ে যায়, এটা কিন্তু চলে যাবে, এখানে হয়ে যাবে কিন্তু সমান সমান 625, 2 শূন্য হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 62,500 হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু এর দেখা হবে সঠিক উত্তর। এইভাবে যদি আপনি অঙ্ক করতে চান তাহলে অবশ্যই নজর রাখুন আর এডুকেশন স্কুলের দিকে। আর এডুকেশন স্কুল সবসময় আপনাদের কথা ভাবে, আর আপনারা কীভাবে সহজে অঙ্ক সমাধান করবেন তা কিন্তু আর এডুকেশন স্কুল সবসময় বলে। তো চলুন আমরা চলে যাই 85 দাগের প্রশ্নে। পাইপ এ 6 ঘন্টায় একটি জলাধার ভর্তি করে, পাইপ বি 8 ঘন্টায় পূর্ণ করে। দুটি পাইপ একসঙ্গে কী করলো, চালু করা হলো। 2 ঘন্টা পরে এ পাইপ বন্ধ করে দিল।
2 ঘন্টা পরে কিন্তু এ পাইপটা বন্ধ করে দিল, বি পাইপ কত ঘন্টা জলধারটি পূর্ণ করবে? তো এই অঙ্ক আপনি কীভাবে সহজে সমাধান করবেন? খুব সহজে সমাধান করতে পারবেন এইসব অঙ্ক। কীভাবে করবেন দেখুন। এখন আপনার যদি আপনি মনে করেন সমস্ত এই জলধারে এক অংশ, সেখানে এ 6 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করে 1/6 অংশ, বি 1 ঘন্টায় করে কত, বি 8 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করে 1/8 অংশ। এখানে বলছে দুটি পাইপ একসঙ্গে চালু করা হলো, অর্থাৎ 2 ঘন্টায় কতটা করবে সেটা আমরা বার করতে পারবো, তাই তো? তাহলে আপনার কী হবে, এখানে হয়ে যাবে কিন্তু মানে 2 ইন্টু 1/6 যোগ 1/8 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 2 এখানে 8 আর 6 লসাগু কত হবে, 24 হবে লসাগু। লসাগু যদি 24 হয় সেই ক্ষেত্রে আপনার 4 6 24, 4 1 4 হবে, আর 3 8 24, 3 1 3 হবে। তাহলে সমান সমান 2 গুণ 7/24 হচ্ছে। 7/24 মানে 2 দিয়ে যদি 24 কাটি তাহলে 12 হচ্ছে। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পাচ্ছি কত, 7/12। এখন এই জায়গায় কিন্তু 2 ঘন্টায় পূর্ণ করছে 7/12 অংশ। এটা কিন্তু আপনি মনে করে রাখছেন যে 7/12 অংশ কিন্তু 2 ঘন্টায় পূর্ণ করা হয়ে গেছে দুটো পাইপ দিয়ে। তাহলে বাকি থাকছে কত, বাকি থাকছে 1 থেকে বিয়োগ করুন 7/12, সেইখানে কিন্তু আপনার বাকি থাকবে কিন্তু 5/12 অংশ। এই 5/12 অংশ জলটা কিন্তু কী করবে, এই 2 ঘন্টা পর এ পাইপটা বন্ধ করা হলো, এ পাইপ বন্ধ করে দেওয়া হলো, বি পাইপটা কত ঘন্টা চলবে, তাহলে 5/12 অংশ পাইপটা, এই 5/12 অংশটা, এই 5/12 অংশ জলটা পূর্ণ করতে বি পাইপের কত সময় লাগবে? তো এই 5/12 অংশ এইটা কিন্তু বি পাইপ কী করবে, বি পাইপ কিন্তু কত সময়ে পূর্ণ করবে সেটা আপনাকে দেখাতে হবে। এ পাইপ কিন্তু বন্ধ হয়ে গেছে, তো বি পাইপ কী করছে, 8 ঘন্টায় পূর্ণ করে কিন্তু সেই 1 অংশ জল। তাহলে 1 অংশ পূর্ণ করে 8 ঘন্টায়, 5/12 অংশ পূর্ণ করে ক ঘন্টায়? তাহলে কী হবে, 8টা গুণ হয়ে যাবে সেই ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কী হবে, 8, সেই ক্ষেত্রে আপনার 8 গুণ 5/12 হয়ে যাবে। ব্যাস, এখানে 4 দিনও 8 করতে পারবেন, এখানে 3 4 12 করতে পারবেন, এখানে 5 দিনও 10, আর এখানে 3 করতে পারবেন। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3 পূর্ণ 1 3 ঘন্টা হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিদ্যা হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু সমস্ত অঙ্কের সমাধান করতে হয়। আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। তো আমরা এবার 86-এর প্রশ্ন দেখব। 86-এর প্রশ্ন আছে, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/3, 1/4, 1/5, পরিসীমা 94 সেমি হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? তো এই অঙ্ক আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায় ভাই। তো এই অঙ্কগুলো করতে গেলে আপনাকে শুধু একটু জাস্ট বুদ্ধি খরচ করতে হবে। এই 1/3, 1/5 এটা আপনাকে সরাসরি একটা সংখ্যায় পরিণত করতে হবে। সেই ক্ষেত্রে 3 4 আর 5-এর লসাগু করতে হবে। 3 4 5-এর লসাগু যায় না, তাই এগুলো গুণ করতে হবে। 3 4 12, 5 12 60। তাহলে সেই ক্ষেত্রে 3-এর সাথে কত গুণ করলে 60 হয়, 20 গুণ করলে, সেই 20 1 20 হবে। তো প্রথম বাহুটার এ হবে 20, তারপরে ইস্টু এখানে 4 15 60, তাই 20:15 ইস্টু 5 12 60, তাহলে এখানে হয়ে যাবে 12। সেক্ষেত্রে 20:15:12 হয়ে যাবে। এবার 20:15:12 এটাকে আপনি ভাঙাতে আর পারবেন না। এখন এখানে বলা হচ্ছে যে ত্রিভুজের বাহুগুলির অনুপাত আমরা বার করলাম, পরিসীমা কত, 94 সেমি। তাহলে পরিসীমার সূত্র কী? পরিসীমার সূত্র কিন্তু 3টি বাহুর যোগফল, এটা কিন্তু পরিসীমার সূত্র হয়। তাহলে আমরা যদি মানে এখান থেকে বলছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, মানে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আপনাকে বার করতে হবে। তাই এর মধ্যে ক্ষুদ্রতম বাহু আছে কিন্তু 12, তাহলে এই 12-র মানটা আপনাকে বার করতে হবে, মানে এর মানটা বার করতে হবে। সেই ক্ষেত্রে এই ত্রিভুজের কী হয়, ত্রিভুজের বাহুগুলির যোগ হয় কিন্তু। যদি আপনি এখানে করতে পারেন 20x একটা বাহু, 15x একটা বাহু, 12x একটা বাহু, এইটা সমান সমান কি, এইটা মানে এর যোগফল, এই যোগফল সমান সমান 94। তাহলে আমরা এখানে যদি পাই 20 আর 15 কত হবে, 35, 35 আর 12 কত হবে, 35 আর 12 হচ্ছে 47। এবার 94কে যদি আপনি 47 দিয়ে ভাঙান তাহলে হচ্ছে 2, আর সেই ক্ষেত্রে 2টা এক্সের মান বেরিয়ে যাবে। সেই ক্ষেত্রে 12-র সঙ্গে 2টা গুণ করলে হয়ে যাবে 24। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কিন্তু 24, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যান্ড ক্লিয়ার। আমরা 87-এর এই প্রশ্নে চলে যাব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ম্যাডাম কিন্তু যে প্রশ্নটা করেছে, প্রশ্ন হচ্ছে ইজি, কিন্তু একটু একটু করে ঘুরপেশ আছে, যার জন্য আপনি কিন্তু জায়গায় রেখে অঙ্ক চলে আসবেন, বুঝতে পারবেন না যে কীভাবে সমাধান করবেন। তাই বারবার করে বলছি, আর এডুকেশন স্কুলের হাত ধরুন। আর এডুকেশন স্কুল আপনার কথা ভাবে। যদি কোনো প্রবলেম হয় 85 309 82 506 এই নম্বরে ফোন করুন এবং সরাসরি জানুন যে অঙ্ক কীভাবে করতে হয়। আমরা চলে যাবো 87 দাগের এই প্রশ্নে। দুটি সংখ্যার গসাগু 15, লসাগু 225, একটি সংখ্যা 75 হলে অপরটি কত? তো এটা আপনি কীভাবে বার করবেন? দুটি সংখ্যার গসাগু কিন্তু বলেছে 15, লসাগু বলেছে কিন্তু 225, একটি সংখ্যা 75 হলে অপরটি কত? তাই আপনাকে ভাবতে হবে, আমরা
সবসময় একটা জিনিস মনে রাখবো, আমরা একটা জিনিস মনে রাখবো কি, এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, লসাগু গুণ গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এখন সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা কত আছে 75, আরেকটা সংখ্যা কত, আর লসাগু আছে কত 15, আর গসাগু আছে কত 225। তাই আমরা সরাসরি কী করতে পারি, 15 গুণ 225 আর নিচে এই 75টা দিতে পারি। কেন? কারণ এখানে বলছে দুটি সংখ্যার গুণফল, তো একটা সংখ্যা 75 আর একটা সংখ্যা যদি আমি যে কোনো একটা সংখ্যা ধরি, তাহলে এই লসাগু গুণ গসাগুর জায়গায় কিন্তু ওই 75টা চলে আসবে, আর বাকি সেই যে সংখ্যাটা ধরবো অর্থাৎ এক্স পি এ যেটাই ধরি না কেন সেটা কিন্তু এই এক পাশে থেকে যাবে। তাহলে সেটার মান বার করতে গেলে কিন্তু এই দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করলে কিন্তু উত্তর বেরিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা 15 আর 75 কাটলে 5 15 75 করতে পারি, আর 5 আর 25 যদি 225 যদি কাটি তাহলে আমরা এখানে পাবো 45। এর সঠিক উত্তর হবে 45 ডির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেভাবে তো হোক আপনি অঙ্কটা করলেই কিন্তু এর সমাধান আপনি পেয়ে যাবেন। আমরা 88 দাগের এই প্রশ্নটা চলে যাব। 88 দাগের প্রশ্ন আছে 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনাকৃতি বাক্সের 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনক রাখা সম্ভব। তো দেখুন 88 দাগের অঙ্ক আপনি কিভাবে সহজে সমাধান করবেন, খুব সহজে সমাধান করতে পারবেন। সেটা হচ্ছে দেখুন কিভাবে আপনি করবেন, ভালো করে বুঝবেন। 1 মিটার বাহু বিশিষ্ট ঘনাকৃতি বাক্সে 10 সেন্টিমিটার বাহুর বিশিষ্ট কতগুলি ঘনক রাখা যাবে। তো এই 1 ঘন সেন্টিমিটার যদি আপনি মানে 1 ঘন মিটার, এই যে 1 ঘন মিটারকে আপনি সেন্টিমিটার প্রকাশ করলে আপনার কী হবে, 100 গুণ 100 গুণ 100 হবে। আর নিচে হবে কত, বলছে বাক্সের 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে 10 সেন্টিমিটার যদি বাহু বিশিষ্ট হয় তাহলে যেহেতু ঘনক রাখা হবে তাহলে এরও নিচে হয়ে যাবে কিন্তু 3টি 10 গুণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 1 2 3 এখানে 3টি শূন্য কাটবে, 1 2 এখানে 3টি শূন্য কাটবে, তাহলে হচ্ছে কত 100-র পিছনে 8টা শূন্য, তাহলে হচ্ছে 1000। তো এখানে সঠিক উত্তর কিন্তু 1000, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্ন দেবো কী আছে। তো পরের প্রশ্ন আছে 89 দাগের প্রশ্ন। 89 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 700 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে A B এর অর্ধেক পায়, B পায় C এর অর্ধেক, তাহলে C কত টাকা পাবে। তো এই অঙ্কগুলো খুবই সহজভাবে অঙ্ক সমাধান করা যায়। তো আমরা এরকম অঙ্ক আমরা উত্তর থেকে চলে আসব। উত্তর থেকে সমাধান করলে দেখবেন বেশি সময় লাগবে না এবং আপনি সহজেই এটা করতে পারবেন। তো আমরা মনে করছি এর সঠিক উত্তর মনে করছি 400। যদি 600 আমরা পরে ধরছি, কিন্তু আমি একটা আইডিয়া করে পেলাম 400। তো এই 400টা আমরা মনে করছি কী হবে, তাহলে C কত টাকা পায়, C পায় 400 টাকা। এখন বলছি ABC 700 টাকা ABC এর মধ্যে ভাগ করে দেওয়া হলো, A B এর অর্ধেক পায়, B C এর অর্ধেক পায়, তাহলে B পাচ্ছে C এর অর্ধেক, C আমার 400 টাকা পাচ্ছে, তাহলে C যদি 400 টাকা পায় তাহলে B পাবে কত, অবশ্যই 2 দিয়ে ভাগ করলে 200 টাকা হয়ে যাবে। এবারে B যেটা পাচ্ছে A পাচ্ছে তার অর্ধেক, তাহলে A কত পাবে, A কিন্তু পাবে 100 টাকা। দেখুন 200-র হাফ 100, তাহলে 4 আর 2 6 আর 700 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সমাধান করা যায়। আমরা চলে যাবো 90 দাগের এই প্রশ্নে। একটি পরীক্ষায় 65% ছাত্র অঙ্কে পাশ করে, 60% ছাত্র ইতিহাসে পাশ করে, 40% উভয় বিষয়ে পাশ করে, 90 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করলে মোট ছাত্র সংখ্যা কতজন। তো এই অঙ্ক আপনি কীভাবে সহজে সমাধান করবেন, খুব সহজে কিন্তু আপনি এটা সমাধান করতে পারবেন। সেটা হচ্ছে দেখুন এরকম অঙ্ক থাকলে আপনি কীভাবে সমাধান করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে সবসময় আমার এই ক্লাস যদি আপনারা দেখে থাকেন তাহলে একটা জিনিস আপনাদের বলি যে এরকম অঙ্ক থাকলে শুধু আপনি একটা কাজ করবেন, এখানে আপনি দেবেন 100, তারপর আপনি এখানে বিয়োগ দেবেন, এখানে এই যে 65 আর এই যে 60 আছে এই দুটো আপনি যোগ করে দেবেন, 65 যোগ 60, আর কি করবেন, আর বিয়োগ করবেন, উভয় বিষয়ে পাশ করেছে কত 40, তো এটা বিয়োগ করে দেবেন। ব্যাস, এখান থেকে আপনার অঙ্কের সমাধান প্রায় শেষের দিকে হতে গেল। এটা কিন্তু পুরোটা হচ্ছে পার্সেন্ট। এখন 65 আর 60 কত হয় 125, 125 থেকে আপনি 40 বিয়োগ করুন তাহলে আপনার থাকবে কিন্তু 85, সেই 85 থেকে আপনি 100 বিয়োগ করুন তাহলে থাকবে কিন্তু আপনার 15, তো এটা কিন্তু 15%। তো 15% এখানে কিন্তু বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি 15%, এই 15% সমান কত, তো 15% সমান এখানে বলেছে 90 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করলে মোট ছাত্র সংখ্যা কত। তো 15% ছাত্র কিন্তু কী করেছে, 15% ছাত্র কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 15% ছাত্র যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে 15% সমান আমরা বলতে পারি কি 90 জন। তাহলে 1% সমান কত হবে, 1% সমান 90/15 হবে।
আর 100% সমান কত হবে? সেই ক্ষেত্রে 100টা উপরে গুণ হয়ে যাবে। তাহলে এইখানে 15 আর 90 কাটাকুটি করলে 6, আর 6 100 600। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। 91-এর প্রশ্ন আছে। 91-এর প্রশ্ন কী আছে দেখুন। 91-এর যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে, আমরা একটু ওপরের দিকে তুলে নিলাম। এখন 91-এর যে প্রশ্নটা আছে দেখুন, 4টি পরপর মৌলিক সংখ্যার মধ্যে প্রথম 3টির গুণফল 385, শেষ 3টির গুণফল 1001, শেষ সংখ্যাটি কত? তো এখানে শেষ সংখ্যাটি আপনাকে নির্ণয় করতে হবে। বলছে 4টি পরপর মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটা আপনার হবে শেষ সংখ্যা, তার কিন্তু আগে সেই মৌলিক সংখ্যাগুলো কিন্তু হবে। তো আপনি এখান থেকে খুব সহজে অপশান থেকে ক্যালকুলেশন করতে পারেন। যেহেতু বলে যে শেষ সংখ্যাটি কত, তো শেষ সংখ্যাটি এখানে অবশ্যই দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করুন, মনে করুন 13 হচ্ছে শেষ সংখ্যা। এখানে বলছে পরপর 4টি মৌলিক সংখ্যা। তো 13-র আগে মৌলিক সংখ্যা কত? তাহলে 13-র আগে মৌলিক সংখ্যা অবশ্যই 11। 11-র আগে মৌলিক সংখ্যা আছে আপনার 7। 7-এর আগে মৌলিক সংখ্যা আছে কিন্তু আপনার 5। তাহলে 5 7 11 13। এখন বলছে প্রথম 3টির গুণফল 385। তো আমরা দেখব 5 7 7 11 77। 77কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 7 35, 5 7 3, 5 7 35 3 38, 385 হচ্ছে। আবার বলছে কি শেষ 3টির গুণফল, এখানে প্রথম 3টির গুণফল আমরা পেলাম কত? 385। এবারে শেষ 3টির গুণফল, শেষ 3টি বলতে 7 11 আর 13 আপনি গুণ করুন, তাহলে কত হবে? সেই ক্ষেত্রে আপনার 7 11 কত হয়? 77 গুণ 13, তাহলে কত হচ্ছে? 7 13 91, এক হাতে 9, 7 13 91 আর 9 100। তো দেখুন এটা হচ্ছে কি না। এর সঠিক উত্তর কিন্তু এর দাগ। এরকম অঙ্ক আপনি যদি এইভাবে আপনি না করেন তাহলে এক সময় বেশি লাগবে, এছাড়াও কিন্তু আপনি অনেকটা মুশকিলে পড়বেন যে অঙ্কের সঠিক উত্তর আনার জন্য। তাই বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অঙ্ক যেভাবে আর এডুকেশন স্কুল আপনাকে দেখাচ্ছে আপনি সেইভাবে অঙ্ক সমাধান করুন। দেখবেন আপনার অঙ্ক আপনি হাতের মুঠোয় করে নিয়ে এসেছেন। আপনার কোনো প্রবলেম হবে না এরকম অঙ্ক সমাধান করতে। তাই আমরা এবার চলে যাব পরের অঙ্ক, 92 দাগের অঙ্ক দেখব। 92 দাগের যে অঙ্কটা আছে, অয়ন একটি কাজ শেষ করে 40 দিনে, নবীন সেই কাজটা শেষ করে। এরপরে আছে পরের পেজে। তো পরের পেজে আমরা আজকে যাব না, আজকের ক্লাস দেখব এই পর্যন্ত। পরের পেজের ক্লাস পরের দিন আমরা অবশ্যই আসব। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। কোনো প্রবলেমে পড়লে, অঙ্ক সংক্রান্ত কোনো প্রবলেমে পড়লে ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।